বর্তমান অবস্থা সম্পর্কে আরও জানতে পারবেন তাকে কিভাবে আটক করা হয়েছে এবং হাজতের চার দেয়ালে কতটা কষ্টে দিন পার করছেন তারা। টাকার জাজমেন্ট আসলে ঘুম আসতো না পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমর। সেই আমু এখন ঘুমান ঢাকার কেন্দ্রীয় কারাগারের একটি চৌকিতে। সেখানে তার সম্বল, তোষক, কম্বল, বালিশ, মগ আর থালাবাটি। বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমুর দিন যায় এখন মাদক মামলার সাজা পাওয়া এক আসামির সঙ্গে গল্পগুজব করে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, আপনারা অনেকে হয়তো শুনেছেন। আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগত। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন জানাতে চলেছি আওয়ামী লীগের আটককৃত প্রভাবশালী ও ক্ষমতাধর এমপি মন্ত্রীদের বর্তমান অবস্থা সম্পর্কে আরও জানতে পারবেন কাকে কিভাবে আটক করা হয়েছে এবং হাজতের চার দেয়ালে কতটা কষ্টে দিন পার করছেন তারা। ভিডিওটি শুরু করার পূর্বে বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার। আনিসুল হক অ্যাডভোকেট আনিসুল হক হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী এবং আওয়ামী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। হাসিনা সরকারের আমলে যে আইন নিজেই তৈরি করত সে আজ সেই আইনের বেড়াজারি বন্দী। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর 13 আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন তিনি। 13 আগস্ট নদীপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাটে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। এই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হককে গ্রেফতার করা হয়। বর্তমানে আনিসুল হক হাজতের চার দেয়ালের ঘরে বন্দি দিনাতিপাত করছেন। সালমান এফ রহমান দরবেশ বাবা খ্যাত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হলেন সালমান এফ রহমান। শেখ হাসিনা ক্ষমতা থেকে পদচ্যুত হওয়ার পর 13 আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন তিনি। পলায়নকালে তিনি দাড়ি গোঁফ কেটে বেশ পরিবর্তন করেন নিজেকে। ক্ষমতায় থাকা অবস্থায় প্রশাসনকে কোনো তোয়াক্কা না করে হরহামেশা সরকারি অর্থ লুটপাটে সবার ওপরে ছিল এই সালমান এফ রহমান। তবে ক্ষমতা হারিয়ে এখন তার সকল অপকর্মের সাজা ভোগ করছেন তিনি। তার অর্থ লুটপাট ও সকল অপকর্মের মূল হোতাকে বের করার জন্য কয়েকবার রিমান্ডেও নেওয়া হয়েছে তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক অবস্থায় সাজা ভোগ করছেন। শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য হলেন শামসুল হক টুকু। হাসিনা সরকারের আরেক সহকারী হলেন এই শামসুল হক টুকু। হাসিনার আমলে সরকারের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে শামসুল হক টুকু একজন। তবে হাসিনার ক্ষমতা হারানোর পর তিনি আটক হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানী পল্টন এলাকায় গুলিতে নিহত রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় তাকে। টিপু মুন্সি আওয়ামী সরকারের বাণিজ্যমন্ত্রী ও রংপুর 4 আসনের সংসদ সদস্য হলেন টিপু মুন্সি। তিনি আরও ছিলেন হাসিনা সরকারের আরেক সহকারী। তার আমলেই আমদানি নির্ভর নিত্যপণ্যের বাজার নিম্নবিত্তের নাগালের প্রায় বাহিরে চলে যায়। এস আলম সহ দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপের সিন্ডিকেটে ঢুকে পড়েন তিনি। এই সিন্ডিকেটের কাছ থেকেই টিসিবির জন্য অস্বাভাবিক দামে তেল, চিনি, ডাল কেনার একের পর এক চুক্তি হয় সরকারের সাথে। লুটপাট হয় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা। লুণ্ঠিত অর্থের বড় অংশ পান শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা। হাসিনা পালিয়ে যাওয়ার পর 29 আগস্ট টিপু মুন্সিকে গুলশান থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। জুনাইদ আহমেদ পলক কথায় কথায় যিনি ইন্টারনেট বন্ধ করে দেন তিনি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 0 থেকে হাজার কোটি টাকার মালিক। দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নিজে নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কলিকাহ। টাকার জাজমেন্ট আসলে ঘুম আসতো না পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমর। সেই আমু এখন ঘুমান ঢাকার কেন্দ্রীয় কারাগারের একটি চৌকিতে। সেখানে তার সম্বল, তোষক, কম্বল, বালিশ, মগ আর থালাবাটি। বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমুর দিন যায় এখন মাদক মামলার সাজা পাওয়া এক আসামির সঙ্গে গল্পগুজব করে। অথচ একটা সময় চারপাশে পাইক বেয়াদায় ঘেরা আমুর পছন্দ ছিল নতুন টাকার বান্ডিল আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ। যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো আর তদবিরের জন্য দিতে হতো নতুন টাকার। ক্লোজ আপ দেয় 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস।
বসবো? গুড মর্নিং গাইস। গুড মর্নিং ভাইয়া। ভুল ক্লাসে চলে এসেছো নাকি? না, এতদিন ভুল ক্লাসে ছিলাম। ফ্লার্টিং? আরে না, আসলেই ভুল ক্লাসে ছিলাম। মেডিকেল আমাকে দিয়ে হবে না। নেক্সট ক্লাসেই কিন্তু তোমাদের উইক পান্ডিল ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এখন কারাগারের ফ্লোরে ঘুমান পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও সাবেক এমপি সালমান এফ রহমান। গেল 27 জানুয়ারি রিমান্ড আবেদন শুনানির সময় জানান ফ্লোরে ঘুমান তিনি। তার সঙ্গে একজন থাকেন। রাতের খাবার দেয়া হয় বিকেল 4টায়। 9টা বাজতেই সেই খাবার গন্ধ হয়ে যায়। দাবি করেন ফোনে পরিবারের সঙ্গে কথাও বলতে দেয়া হচ্ছে না তাকে। এদিকে পলাতক স্ত্রীর কথা ভেবে দিন যায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। আইনজীবী ও স্বজনরা জানান পলক তাদের জানিয়েছেন জঙ্গি দুর্ধর্ষ আসামিদের হাই সিকিউরিটি ভবনে রাখা হয়েছে তাকে। তার আফসোস স্ত্রী আরিফা জেসমিন কণিকা তাকে দেখতে যাননি কারাগারে। স্ত্রীর নামে অনেক সম্পদ করেছেন তিনি। এখন সেই স্ত্রী পলাতক। আলিশান জীবন না পেয়ে কারাগারে প্রায় মেজাজ হারিয়ে ফেলছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বারবার মাথা গরম হয়ে যায় তার। কারারক্ষী সহ সবার সঙ্গে করেন চিৎকার চেঁচামেচি। জেল কোড অনুসারে তার কাজের সহায়তার জন্য দেওয়া হয়েছে একজন সাধারণ কয়েদি। তার সঙ্গেও চাকর বাকরের মতোই রাগ ছাড়েন। এটা নিয়ে কারাগারের কয়েদিদের মাঝে ক্ষোভ ও বিভিন্ন সময় হাস্যরস দেখা যায়। অনেকেই তাকে পাগল রাজাও বলে ডাকেন। হাসিনা সরকারের পতনের পর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অত্যন্ত নাটকীয় অবস্থায় গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন, তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান, শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান। এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি। বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, এটা সত্য কথা। এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে, সব কিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কিনা সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন, থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু সব কিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা, এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে। বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানের গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে নীরবতা পালন করেছেন, জুলাই আগস্ট আন্দোলনে যে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নীরব ছিলেন, চুপচাপ ছিলেন। এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এমপিরা পালিয়ে গেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কেন? এগুলো তো পুরনো কথা। আচ্ছা, সেই বিষয়ে আসছি। রাষ্ট্রপতি তো, এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে। আমি নিজেও শাহাবুদ্দিন চুপ্পুকে কখনো রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি, সেগুলো ভিন্ন কথা, অনেক আগে এগুলো আলোচনা হয়েছে। কিন্তু আছেন তো তিনি, রাষ্ট্রীয় বিভিন্ন আচার তাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে, এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলে স্বাক্ষর করতে হয়। যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন, বর্তমান প্রধান বিচারপতি, এটি কেউ অস্বীকার করতে পারবে? তখন তো আমরা সব মেনে নিয়েছি। এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা তো মেনে নিয়েছে। সবচেয়ে বড় কথা, জামাত ইসলামী যাবে না কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে? যাইতো তারা, একটা সময় যেত না। এবং আমরা যুদ্ধাপরাধী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কিংবা মতিউর রহমান নিজামী, তারাও তো মন্ত্রী হয়েছিলেন বিএনপি জামাত সরকারের সবাই, তারা গেছেন না? গেছেন তো, মন্ত্রী হিসেবে যেতে হয়। তখন অনেক আপত্তি করেছিলেন। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সেই পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি, তাহলে আমরা কি বলবো? এই সরকারের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র কারা করছে, অস্থিরতা সৃষ্টি কারা করছে, সেটি যেমন একটি বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমা চাইতে হবে, বা এখনো তিনি বহাল আছেন কিনা, এই ধরনের কিছু কথা। আচ্ছা, জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে 71 জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে, নচেত তাদেরকেও শহীদ মিনারে যেতে পারবে না? শহীদ মিনার তো আমার প্রচণ্ড আবেগের জায়গা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দুর্নীতি কিংবা নিরাপত্তা পালন করা মানসিকতার বিষয়, আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থাতেই কখনোই তো 71কে মেলাতে পারি না, মেলানোর প্রশ্নই ওঠে না। সেই দুঃসাহস তারা
কারোর থাকা ঠিক নয়, কিন্তু সেই দুঃসাহসটা আমরা দেখছি। তো এই